কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সাংবাদিক। নজরুল জয়ন্তীর মুহূর্তে শিলিগুড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক শোনালেন তার ঐতিহাসিক স্মৃতি। কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সম্পাদক, গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা হিসেবে তাকে সবাই জানেন। কিন্তু তার আরো একটি বড় পরিচয় হলো তিনি ছিলেন একজন সাংবাদিক। সে অসাধারণ প্রতিভাবান কবি ও দেশপ্রেমিক কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিল 24শে মে। ইংরেজি 1899 সালের 24শে মে, বাংলার 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম। শৈশবে প্রচন্ড অভাবের মধ্যে পড়তে হয় তাকে। অভাব থাকলেও অভাবকে অভাব মনে না করে তিনি সৃজন কাজ চালিয়ে যান শৈশব থেকে। অভাবের জন্য তার শিক্ষা গ্রহণের কাজ বাধাপ্রাপ্ত হয়। তিনি একটি চায়ের দোকানে রুটি তৈরির কাজ শুরু করেন। চা দোকানে কাজ করার ফাঁকে ফাঁকে তিনি কবিতা লিখতেন। আসলে এই অভাব কখনো প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না, বরঞ্চ অভাব যেন প্রতিভাকে আরো ঝাঁঝালো করে তোলে। এই নজরুল ইসলাম নবযুগ নামে একটি শান্ত দৈনিক সংবাদপত্রের মাধ্যমে তার সাংবাদিকতার জীবন শুরু করেন। সাংবাদিকতা থেকে সাহিত্য, সঙ্গীত সবেতেই তিনি দেশাত্মবোধ বা মানব কল্যাণের বার্তা মেলে ধরেছেন। এই নজরুল জয়ন্তীর পুণ্যতি থেকেই আমরা শিলিগুড়িতে এমন একজন বিশিষ্ট ব্যক্তির সন্ধান পেয়েছি যিনি শৈশবে এই মহানুভব দেশপ্রেমিকের সংস্পর্শে এসে কার্যত জীবন ধন্য করেছেন। শিলিগুড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক পরিতোষ চক্রবর্তী তার লেকটাউনের বাড়িতে বসে শোনালেন সেই শৈশবের ঐতিহাসিক স্মৃতি। সেই সঙ্গে পরিতোষ বাবু একটি নজরুল কবিতাও আবৃত্তি করে শোনালেন। নমস্কার, আমি পরিতোষ চক্রবর্তী, লেকটাউনে থাকি শিলিগুড়ির। এই নজরুল ইসলামের সাথে আমি যখন খুবই ছোট সেই সময় আমার দেখা হয়েছিল। ঘটনাটি এরকম ছিল যে আমরা 1940 সালের এই ঘটনা, যখন দেশ ভাগের আগেই আমরা কলকাতা চলে আসি। সেখানে ট্যাংরার কাছে পঞ্চানন তলায় একটা বাড়িতে ভাড়া থাকি। আপনার বয়স তখন? তখন আমার বয়স খুবই কম, 4-5 বছর হবে বা। আমরা অনেকগুলো লোকজন, যৌথ পরিবার, সারাদিন মানে দেশের বাইরে যেমন খেলার মাঠ ছিল, বড় বড় পুকুর ছিল, স্কুল ছিল, নানা রকম ঘটনা ছিল। এখানে এসে কিরকম একটা পায়রার খোপের মতো ঘর, কিরকম একটা বেকায়দায় পড়ে গেলাম। সারাদিন মারপিট করতাম নিজের ভাই বোনদের মধ্যে, 7-8 জন ভাই বোন আমরা, ছোট ছোট সব। তখন দাদা এই অব্যাহতি পাওয়ার জন্য আমাদের এই সব ঝামেলার থেকে আমাদের স্কুলে ভর্তি করে দিলেন। স্কুলে গিয়ে একটা লাভ হলো কি, 1-8 বন্ধু জুটলো। তার মধ্যে একজন বন্ধু হচ্ছে আমাদের বাড়ির কাছেই থাকে পঞ্চানন তলায়, রতন রায়। ওর বাবা ছিলেন চিত্ত রায়, সুর সাধক। তিনি নজরুল ইসলামের বহু গানের সুর দিয়েছেন। উনি একজন নামকরা গীতিকার। এই পরিচয়ে আমরা একদিন দেখলাম ওনাদের বাড়িতে কাজী সব্যসাচী নজরুল ইসলামের ছেলে এসে হাজির। কারণ নজরুল ইসলাম তখন থাকেন মানিকতলায়, একটি বাড়িতে ভাড়া থাকেন। তাকে দেওয়া হয়েছে সিআইটি রোডের একটা বাড়ি, সেই বাড়িতে তারা চলে যাবেন। সেই বাড়িতে একটা গানের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের আয়োজক এবং কিছু ব্যাপারের জন্য চিত্ত কাকুর সাথে আলোচনা করার জন্য কাজী সব্যসাচী ওদের বাড়িতে এসছেন। আমিও সেখানে গেছি। নজরুল ইসলামের কয় ছেলে? নজরুল ইসলামের ছিল 4 ছেলে, বুলবুল এবং আরেকজন মারা গেছে। এই কাজী সব্যসাচী ছোট, তার উপর আছে অনিরুদ্ধ বলে একজন, যে গিটার বাজাতো আর এ বাজাতো খুব ভালো। এরা একজন ছেলে মারা গেছে বুলবুল। তার এইবার এই কাজী সব্যসাচীর সাথে আমাদের পরিচয় ছিল একটু, কারণ কাজী সব্যসাচী আমাদের পাড়ায় এসে একবার চণ্ডী পাঠ করে গেছিল, যার জন্য আমরা কাজী সব্যসাচীকে চিনতাম। সেও এক ঘটনা। কাজী সব্যসাচীর ওই চণ্ডী পাঠ শুনে আমার ঠাকুমা খুবই খুশি। যখন শুনলেন মুসলমান, তখন বাড়িতে এসে চান করে ঘরে ঢুকলেন। মুসলমানে চণ্ডী পাঠ করেছে, এটা আবার কিরকম, মানে তখন সেই সমস্ত চালু ছিল না। যাই হোক, তো সে তখন বলা হলো যে রোববার দিনকে তারা শিফট করবেন মানিকতলা বাড়ি থেকে সিআইটি রোডে, এবং সেখানে একটা অনুষ্ঠান হবে সিআইটি রোডের বাড়িতে। চিত্ত কাকুকে সেখানে যেতে হবে। রোববারে সকালে গাড়ি আসবে ওনাকে নিয়ে যেতে। চিত্ত কাকু রাজি হলেন। তখন আমরা বললাম আমরাও যাব। আমরা মানে আমি আর রতন। তখন ওই কাজী সব্যসাচী বললেন ঠিক আছে, গাড়ি তো আসবেই, তোমরা দুজন কাকা বাবুর সাথে চলে যেও। আমরা বললাম ঠিক আছে। এখন একটা আমার অসুবিধা, বাড়িতে গিয়ে বলতে হবে। অনেক করে বাড়িতে মার কাছ থেকে অনুমতি নিলাম যে আমি
মানিকতলার বাড়িতে যাব কাজী নজরুল ইসলামের সাথে দেখা করতে। রাজি হয়ে গেলেন। রোববার দিন যথারীতি গাড়িও আসলো, আমরাও গেলাম ইসের বাড়িতে, চিত্তকাকুর বাড়িতে। গিয়ে দেখি উনি অসুস্থ। উনি বারে বারে কেবল বাথরুমে যাচ্ছেন আসছেন, ওনার পেট খারাপ। কি হবে? তখন যেই দাদা নিতে এসেছিলেন তিনি বলেন, ঠিক আছে, আপনি যখন যেতে পারবেন না সেটা ঠিক আছে, এর মধ্যে যাওয়াটা ঠিক হবে না, এই দুটো বাচ্চাদের আমরা নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি, আমি আবার ফেরত দিয়ে যাব, কারণ না নিলে ওরা আবার কান্নাকাটি করতেছে। যাই হোক, আমাদের সেই সুযোগে মানিকতলার বাড়িতে আমরা গেলাম। গিয়ে দেখি বাড়ির সামনে খানিকটা মাঠের মতো আছে, সেখানে ভর্তি লোক। তা আমাদের নিয়ে, দাদা নিয়ে, এই একজন বৃদ্ধ লোক একটা চেয়ারে বসে আছে, তার পাশে একটা টুল দিয়ে আমাদের দুজনকে বসিয়ে দিল। এদিকে আমরা ওই চিত্তকাকুর বাড়িতে নজরুল ইসলামের ছবি দেখেছিলাম, ঝাঁকড়া চুল, বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দর চেহারা। তো আমরা ওখানে গিয়ে ওই ঝাঁকড়া মাথা চুল নজরুল ইসলামকে খুঁজে বেড়াচ্ছি দুজন, তো কোথাও পাচ্ছি না ঝাঁকড়া মাথা আলা চুল। তো আমাদের ওই অবস্থা দেখে এক ভদ্র মহিলা এসে বললেন, তোমরা কাকে খুঁজছো নাকি? আমরা বললাম, হ্যাঁ, আমরা তো নজরুল ইসলামকে খুঁজতেছি। ভদ্রমহিলা তখন হেসে দিলেন যে, কেন? এই তো তোমাদের পাশেই যে আমার শ্বশুর মশাই, ইনিই তো কাজী নজরুল ইসলাম। আমরা দুজন তখন হতভম্ব হয়ে গেলাম, কিরে, ইনি নজরুল ইসলাম? এনার মাথায় ঝাঁকড়া চুল নেই, লোকের সাথে কথা বলতে পারছে না, কিরম এদিক ওদিক তাকাচ্ছে, কিরম একটা বোকা বোকা ভাব, ভালো লাগছে না। আর ওই ভদ্রমহিলা মাঝে মাঝে এসে ওনার চোখ মুখ মুছিয়ে দিচ্ছে। উনি সুন্দর একটা ইস্তেরি করা সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরে একটা হাতওয়ালা চেয়ারে বসে আছেন। মাঝে মাঝে ওকে গরমে, খুব একটু গরম, মাঝে হাত পাকা দিয়ে একটু হাত পাকা দিয়ে ওনাকে হাওয়া দিচ্ছে, উনি একটু আরাম পাচ্ছেন। আর এদিক ওদিকে তাকাচ্ছেন, মানে কোনো হুঁশ নেই। আমরা তখন ভালো, এতক্ষণ ধরে আমরা নজরুল ইসলামকে খুঁজে বেড়াচ্ছি, আর সেই নজরুল ইসলাম বৃদ্ধভদ্র লোকই আমাদের পাশে দাঁড়িয়ে আছে। যখন আমরা ওনার দিকে তাকাচ্ছি, নজরুল ইসলামের দিকে ভালো করে, যে একটু ভালো করে দেখি, এই তো নজরুল ইসলাম, বাবরে বিদ্রোহী কবি, কত কিছু শুনেছি মাস্টারমশাইয়ের কাছে, একটু ভালো করে দেখি। সেই সময় একটা হই হই শুরু হয়ে গেল। কি ব্যাপার? না, গাড়ি চলে এসছে, এখন নজরুল ইসলাম চলে যাবে। ওই মাঠে যারা ছিল পাড়া প্রতিবেশী, তাদের সবারই কেমন মনটা ভারাক্রান্ত তো ছিলই, এখন কেমন চোখে জল চলে এসছে তাদের। তারা কেমন কান্নাকাটি করছে, মেয়েদেরও ভালো না, এরকম একটা গুণী মানুষ পাড়া থেকে চলে যাবে, সবাই একটু বলা বলি করছে। আমাদেরও এসব শুনে মনটা কেমন খারাপ হয়ে গেল। আমরা ভাবছি যে এতক্ষণ আমাদের পাশে বসেছিল, আমরা ভালো করে দেখলামও না, আমরা ওই ঝাঁকড়া মাথা আলা চুল নজরুল ইসলামের কেই খুঁজে বেড়ালাম। তো যাই হোক, ওনাকে যখন নিয়ে যাওয়ার জন্য ওই ভদ্রমহিলা আসলেন, তখন উনি যেতে চাচ্ছেন না। ওই চেয়ারের হাতল দুটো শক্ত করে ধরে উ কি শব্দ করছেন, আর ঘরের দিকে তাকাচ্ছেন। তো যিনি ভদ্রমহিলা, তিনি বুঝতে পেরেছেন তার ইঙ্গিত, তিনি দৌড়ে গেলেন, গিয়ে একটি বড় একটা বাঁধানো ছবি নিয়ে আসলেন। সেই ছবিটি হচ্ছে প্রমীলা দেবীর, নজরুল ইসলামের স্ত্রী। সেই ছবিটা পেয়ে তিনি অনেকক্ষণ দেখলেন, আঁকড়ে ধরলেন, তার চোখ দিয়ে দু চার ফোঁটা জলও ছবিটার মধ্যে পড়লো। তারপর সেই ভদ্রমহিলা নজরুল ইসলামকে নিয়ে, ছবিটা নিয়ে গাড়ির পেছনে বসলেন। একটু পরে গাড়িটা ছেড়ে দিল। খানিকক্ষণ বাদে আমাদের সে দাদা আসলেন, একটা গাড়ি আসলো, আমরা সেই গাড়ি করে বাড়ি চলে আসব। পথে আবার একটু মিষ্টি টিষ্টি খাওয়া হলো, আবার একটু মিষ্টি নিয়ে আসলাম, আমার ভাই বোনদের খাওয়াবো বলে চলে এলাম। এখন আমার ৮০ বছরের উপরে বয়স, শরীরের চেহারা অনেক বদলে গেছে, চুলটাও পাক ধরেছে, নানা রকম ব্যাধি এসে বাসা বেঁধেছে। ছোটবেলায় বা যৌবনে আমার যে শরীর ছিল, সে শরীর এখন নেই। এখন আমি বুঝতে পারি যে ছেলেবেলায় সেই নজরুল ইসলামের ছবি দেখে যে চেহারা তার ছিল, বৃদ্ধ বয়সে তার চেহারা তেমনটি কেমন হয়েছিল, কেমন করে তিনি বদলে গেছিলেন, সেই বদলানোটা, শরীরের নানা রকম যে বদল হয়, নানা রকম ব্যাধি আসে, সেটা আমি এখন বুঝতে পারছি নিজের শরীরটা দেখে। তো এখন মনে হয় যে সেই ছোটবেলার দিনে আমরা কেন আধা ঘন্টা ধরে বসেছিলাম, নজরুল ইসলামকে দেখলাম না দুনয়ন উজাড় করে, এই আক্ষেপ আমার এখনো আছে।
এবং আগামী দিনও থাকবে বলে আমার মনে হয়। যখনই নজরুল ইসলামের কথা ভাবি, নানান রকম ছবি দেখি, তখনই আমার সেই ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে। আর আক্ষেপ হয় যে ভালো করে তো দেখলাম না, আমার পাশেই তো বসেছিল, কাছাকাছি ছিলেন, একদম পাশে বসেছিল, আমরা তার দিকে ভালো করে তাকাইনি। কোন জায়গাটা, লোকেশন কি ছিল? মানিকতলা, মানিক কলকাতা মানিকতলার উনি ভাড়া থাকতেন, তার পাশে একটা মাঠ, সে মাঠে বসেছিলেন। যাবেন, আমরা একদম পাশে বসে, আমরা তখন এত বোকা যে ঝাঁকড়া মাথাওয়ালা যে ছবি দেখেছিলাম চিত্রকাকুর বাড়িতে, ওই নজরুল ইসলামকে খুঁজে বেড়াচ্ছি। না, উনি কোনো কথা বলতে পারছিলেন না, উনি এদিক ওদিক তাকাচ্ছিলেন, তার দৃষ্টি কোনো ঠিক ছিল না, আর চোখ দিয়ে জল পড়ছিল, মাঝে মাঝে চোখে একটু ময়লা জমছিল, বাকরুদ্ধ ছিলেন, কোনো কথাবার্তা কারোর সাথেই বলতে পারেননি। কিন্তু ওনার ইঙ্গিত বা ইশারা, ওই যে বউটি, ওনার ছেলের বউ, তিনি বুঝতেন, তিনি বুঝে সমস্ত কিছু দিতেন। একসময় জল খাওয়ালেন ওনাকে, জলের তেষ্টা পেয়েছিল, জল খাওয়ালেন, উনিই বুঝতেন ওই ইঙ্গিত ইশারায় কি বলতেন না বলতেন। আমরা তো কিছু বিন্দু বিসর্গ বুঝতে পারিনি নজরুল ইসলামকে দেখে। কিন্তু কষ্ট হয় এটা যে আমাদের পাশে ছিল, অথচ আমরাই ভালো করে দেখলাম না। কতক্ষণ মোটামুটি কাছাকাছি? আমরা ছিলাম আধা ঘন্টা কম করে, কিন্তু উনি যখন ভালো করে যখন বুঝলাম উনি নজরুল ইসলাম, তারপরে বোধহয় মিনিট 5, কারণ তারপর গাড়ি চলে আসলো, হই হই করে সব হয়ে গেল ঘটনাগুলো, সবাই কান্নাকাটি করলো, গাড়িটা করে নজরুল ইসলাম আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন। নমস্কার, কাজী নজরুল ইসলামের লেখা আমার কৈফিয়ত কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। এই কবিতাটির একটি প্রেক্ষাপট আছে। এই কবিতাটি যখন লেখেন কবি, তার আগে অনেকগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা তার জীবনে ঘটে গেছে। প্রথম হচ্ছে তার বিয়ে। তিনি হিন্দু পরিবারের মেয়ে প্রমীলা সেনগুপ্তকে বিয়ে করেন। সেই বিয়ে তার পরিবারের লোকেরা, মানে তার শ্বশুরবাড়ির লোকেরা কেউ মানেনি। হিন্দু সমাজ এ বিয়ে মেনে নেয়নি, মৌলবীরা এ বিয়ে মেনে নেয়নি, মুসলমান সমাজ এ বিয়ে মেনে নেয়নি। তৎসত্ত্বেও প্রমীলা দেবীর সাথে তার বিয়ে হয়েছে এবং তিনি খুব সুখে সংসার করেছেন। এমনটিও না বললেও কিন্তু তার স্ত্রীর সাথে তার বনিবনা খুবই ছিল। তারপর ছিল তার গুরু হিসেবে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সবসময় তাকে সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করেছেন। তাদের দুজনের মধ্যে খুব যোগাযোগ ছিল। আবার সেই সময়ে চলছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বরাজ আন্দোলন, তারও কিছু প্রতিফলন আছে এই কবিতাটির মধ্যে। আবার সেই সময়ে চলেছিল একটা অভাব অনটনের চিত্র। যারা মজুদদার, তারা সব আটকে ফাটকে রেখে জিনিসের দামপত্র বাড়িয়ে, দরদাম বাড়িয়ে সব জিনিস অমূল্য করে তুলেছিল এবং সাধারণ মানুষের পক্ষে ভাত খাবে যে তার চাল ডাল কেনা কিংবা শিশুদের জন্য বেবি ফুড বা শিশু খাদ্য কেনা, এগুলো সম্ভবপর হয়েছিল না, যার জন্য কিছু লোক এবং বহু শিশু মারা যায়। এই প্রেক্ষাপটের ভিত্তিতে তিনি লিখেছেন এবং তিনি জেলও খেটে এসেছেন। তিনি কি লিখেছিলেন বাংলায় সেটা ইংরেজরা বুঝে তাকে জেলে পুরে দিয়েছে। এই সব মিলেমিশে এই কবিতা আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো গোরে, মুখ বুঝে তাই সই সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি, ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে, সেই চিরকালে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস পেলে বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউ গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলেই ছিলি ভালো, আবার যেন যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাঁচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আরি চাচা। জবন না কাফের খুঁজি টিকি দাড়ি নারী কাছা। মৌলভী
যত মৌলবী আর মোল্লারা কোন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সব দাও পাজিটার জাত মেরে। ফতেয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া যত হামবরা মোরা এখন বেড়াই হাত ভাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট ননকোর দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলেন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে। গোরারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, নারাজি ভাবে তাহাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুকণ এই তব বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কোষে হৃদ পেশি। দোকানে চশমা আটিয়া ঘুমানু, দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। শুনেছু কি হু হু ফিরিছে আর রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন নাম। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু। শুনেছ কি হু হু ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে। হার কালি হলো শাসাতে নারিনু, তবু পোড়ামন বন্দিরে। যতবার ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাক খুঁজে ফেরে নিশার আধার বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশ আলে। প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার, দাও ফসকালে। ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই। গুড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস্তর ফুটো ঘরটা ওছে, নয় পস্তাবি শেষকালে। বোঝে না কোকে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সব ভাবে ভাব নাকি, দিন যাবে এবে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চোরে জুড়ি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাথা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খাইনি কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান, তুমি আজিও আছো কি কালিও চুন। কেন ওঠে না গো তাদের গালে, যারা খায় ওই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস। কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুকারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খায় খায় ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াতি, তাই যাহা আসে কই বুকে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় বড় ভাব বড় বড় কথা আসে না কো মাথায়। বন্ধু বড় দুঃখে অমল কাব্য লিখিও তোমরা। বন্ধু যাহারা আছো সুখে, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি। যুগের হুজুগ কেটে গেলে মাথা উপরে জ্বলিছেন রবি। রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস।
যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। নমস্কার।